যে মানুষটা সামান্য ফেসবুকে পোক করায় আমাকে সবার সামনে কান ধরে উঠবোস করিয়েছে, তার বউ পালাবে না তো কি আমাদের পালাবে? বেশ হয়েছে, খুব খুশি হয়েছি। আজকে রাতে স্পেশাল 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ বিচার করেছেন। আর প্রীতি আপাও বেঁচে গেছেন। ওই সিমেন্টের বস্তার সাথে সংসার করা যায় নাকি? আজ তো একটা চলতা ফিরতা বিস্ফোরা। চোখ দেখেছিস? এমনি তাকায় যেন আমি তার কিডনি চুরি করে নিয়েছি। এমন রাক্ষস প্রজাতির মানুষের সাথে বিয়ে করে সংসার করা তো অসম্ভব। একদম ঠিক করেছেন প্রীতি আপু। প্রেমিকের সাথে পালিয়ে যাওয়াই উচিত কাজ হয়েছে। বলেই মুখে আরেকটা নরম তুলতুলে রসগোল্লা পড়ল কাঞ্চন। তার মনোযোগ খাওয়াতে এদিকে কিছুক্ষণ পূর্বে বিয়ের পিঁড়ি থেকে বউ পালিয়েছে। বউ পটানোর বিষয়টা উন্মোচিত হতেই বিয়ে বাড়িতে হট্টগোল শুরু হলো। চাচা মামাদের হক্কা হক্কা কানে ভেসে আসে, কিন্তু কাঞ্চনের তাতে বিন্দু মাত্র। মাথা ব্যথা নেই, বরং মাত্রা অতিরিক্ত খুশি সে। কারণ যার হবু বর পালিয়েছে সে তার চরম শত্রু, তার বড় ফুপুর বড় ছেলে। নাম সরফরাজ পটম্বী স্নিগ্ধ। জুলফিকার পটম্বী অর্থাৎ কাঞ্চনের দাদাদের পরিবারটা বিশাল বড়। এই পরিবার কম যদি বলা হতো চীনের গ্রামটাতেই ভালোই হতো। এই পরিবারের শাখা পোশাকাগুলো লম্বা এবং জটিল। বাংলাদেশের নাগরিক হলেও তাদের পূর্বপুরুষ থাকতেন লখনৌতে। তাও যে সে মানুষ নয়, লখনৌকার মানবতার বংশধর তারা। রক্তেই নবাবী আনা। জুলফিকার পটনবী দাদা সামিউল্লাহ পটনবী এসেছিল ভারত ভাগের আগে চাকরির সুবাদে। এরপর ভারত ভাগ, বাংলাদেশ স্বাধীনতা, সব মিলিয়ে আর লখনৌতে ফেরা হলো না। এই বাংলাদেশটার তাতে যদি কী দিত। লখনৌতে তার বিশাল আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তিনি থেকে গেলেন এখানে। অবশ্যই তার কারণ ছিল স্ত্রী মনোয়ার খাতুনের কথা ভুলে হবে। নবাবী বংশধরের মন আটকালো এবং সাধারণ মধ্যবিত্ত বাঙালি মেয়েতে। যাগ্গে বিবাহ করে তিনি রয়ে গেলেন বাংলাদেশে, আর বাকিরা লখনৌতে। বাংলাকে খুব ভালোবাসলেও নিজের নবাবী রক্ত বা নবাবী নসল যেন খতম না হয়, তাই তিনি নিজের ছেলে মেয়েদের আত্মীয়দের মধ্যেই বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রথায় এখানেই বিরাজমান। পটনভি পরিবারের ছেলে মেয়েদের বিবাহ তাদেরই কার্জিন বর্গী মানুষের সাথেই হয়ে থাকে। কিছু এমন পটনভি আছে যারা আত্মীয় পরিজনের বহির্গর্য বিবাহ করেন, কিন্তু সেটা খুব নগণ্য। জুলফিকার পটনভিরা 3 ভাই, তাদের বিশাল বংশ। বিয়ে শাদিগুলোর উপর ছেলে মেয়ের সাথে হবার কারণে কে কার মামাতো বোন নাকি চাচাতো বোন তার কোনো হদিস আসলে পাওয়া মুশকিল। পটনভি পরিবারের এই সুবিতান্ত্র শাখা পোশাকার সুবাদে কাঞ্চনের প্রায় 40 জন কাজিন। সেই কাজিনের সম্পর্কগুলো মাঝে মাঝে এত জটিল এবং দূরবর্তী যে খাতায় টুকরো হয়, তাই সবাই হয় আপু নয় ভাইয়া। মূল ঘটনা হলো জুলফিকার পটনবী বড় নাতি সরফরাজ পটনবী আজ বিবাহ ছিল তারই বড় ভাইয়ের নাতনি পিটি পটনবীর সাথে। কিন্তু যেই কনেক স্টেজে আনার কথা বলা হলো, অমনি জানা গেল না কোণে নেই, কোথায় নেই। এতে সবার মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল। কাঞ্চন শান্ত, তার হেলদোল নেই। সে মনের শখে একটার পর একটা রসগোল্লা খাচ্ছে। সরফরাজ পটনবী বিয়ের জন্য স্পেশাল করে বানানো রসগোল্লা বলে কথা। কাঞ্চনের কথার মধ্যে পাশ থেকে পৃথক ক্ষীণ স্বরে উঠল, মুখ ফুটে বলেই ফেল না, স্নিগ্ধ ভাইয়ের বউ পালিয়েছে বলে তুই খুশি, কারণ সে তোর এককালের ক্রেরাস ছিল। কথাটা শুনতেই মুখ খিচিয়ে গেল কাঞ্চনের। ক্রাশ? তাও ওই সিস্টেমের বস্তা? কপালে তীব্র ভাঁজ ফেলল, কটাক্ষ করে বলল, আমি অন্ধ না যে ওই সিমেন্টের বস্তার উপর ক্রাশ খাবো। শোন, আমি প্রীতি আপুর জায়গায় হলে আমিও পালাতাম। আমি দেয়াল টপকে পালাতাম। ভাই আমার জীবন আমার কাছে খুব প্রিয়। কেন, আমার ভাই কি খারাপ নাকি? সানিয়া কথাটা বলতেই কাঞ্চন এক প্রকার লাফিয়ে উঠল। খারাপ, শুধুই খারাপ। পৃথিবীতে একটা খারাপ মানুষ থাকলে সেটা তোর ভাই। শুধু শুধু কি প্রীতি আপু পালিয়েছে? আমি তো জানতাম সে পালাবে। এত ভালো প্রেমিক থাকলে সিমেন্টের বস্তাকে কে বিয়ে করবে? প্রেমিক? প্রাপ্তিঅপুর প্রেমিক ছিল? কথাটা যেন কাজের মহল আর মনন তৈরি করলো। প্রীতি পটনভীর মতো হিন্দি সিরিয়ালের আদেশ মেয়ে
ট্রাইব নারীর যে একটা প্রেমিক থাকতে পারে সেটা যেন কারোর বিশ্বাস হলো না। অঞ্জনা চোখ বড় বড় করে বলল, প্রীতি আপুর প্রেমিক ছিল। রিদম বেচারার হাত থেকে রসগোল্লাটায় ফসকে ওর পাঞ্জাবিতে পড়ে গেল। রসের আটা গায়ে লাগতে সে মুখ হসকালো। হাতের কাছে কোনো টিস্যু নেই, তাই একটা ফ্রেশ পানির মুখে খুলতে ধুয়েতে লাগলো। কাঞ্চন চাপাবাজিতে ওয়ার্ড রেকর্ড করা মানুষ, এটা কাজিন মহলের সবাই জানে, অথচ প্রতিবাদ কাঞ্চনের চাপায় তারা ভাসে। কারণ কাঞ্চন বলে এমনভাবে, এই যে প্রীতির প্রেমিকের কথা, এটা আস্ত টপ। তাও কাঞ্চন রসালো ভঙ্গিতে বলল, আবার জিগায়, প্রীতিয়াপুর একটা সোনা সোনা প্রেমিক আছে। কি ভালো সে। আমি তো প্রায়ই দেখতাম ছাদে কথা বলছে আর হাঁটছে। ইস, কথা বলার সময় গালগুলো একদম লাল লাল হয়ে থাকতো। আমি তো অবাক হয়েছিলাম যখন দাদাজান প্রীতিয়াপুর সামনে ওই সিমেন্টের বস্তা বিয়ে ঠিক করলো। ওর প্রেমিকের জন্য না আমার খারাপও লাগছিল। আরে কি ভালো ছেলেটা। কথাটা শেষ করতেই অনুভূতি হলো তীক্ষ্ণ একটা দৃষ্টি তাকে পেছনের থেকে দেখলো। গা ছমছমিয়ে উঠল। সেই বৃষ্টির ধারে সাথে সাথে কথা দিয়ে পেছনে ঘুরল সে, কিন্তু পেছনে কেউ ছিল না। মনের ভুল হতেই পারে, বিয়ে বাড়িতে কি মানুষের অভাব। এর মধ্যেই ইকরাম প্রায় ছুটে এলো। ছুটে আসার সে হাঁফাচ্ছে। এসেই হাঁ হাঁ করে কিছুক্ষণ বড় করে নিঃশ্বাস ফেলল। এরপর আতঙ্কিত স্বরে বলল, বড় মামা ডাকছে তোমাকে, কাঞ্চন আপু। ভেতরে ক্যাশ হয়ে গেছে। প্রীতি আপু চিঠি পাওয়া গেছে। নানাজান মূর্তির মতো বসে আছেন, তার ফরমান জারি হবে। যাও যাও এক্ষুনি। প্রীতিয়াপুর প্রেমিকের কথাটা একটা ঢপ ছিল, ফলে কাঞ্চন নিজেও হতভম্ব হয়ে গেল। প্রীতিয়াপুর সত্যি প্রেমিকা ছিল? যাক, সে এবার মিথ্যা বলেনি। কিন্তু প্রীতিয়াপুর প্রেমিকা ছিল কথাটা যতটা তাকে অবাক করলো, তার থেকে বেশি অবাক করলো প্রীতিয়াপুর লেখা চিঠি। নয়া দাদা যান, আমার সালাম লইবেন। আমি জঘন্য একখানা কাজ করতে চাইতেছি, যে কাজে আপনি অন্তত আঘাত পাইবেন। জানিও আমি এই কাজ করিতেছি, আমাকে ক্ষমা করিবেন। আমি স্নিগ্ধ ভাইকে বিবাহ করব না। আমি একজনকে ভালোবাসি, সে একজন সুপুরুষ। আমি অনেকবার আপনাকে বলেছি, তিনি শোনেননি, তাই আমাকে এই পদক্ষেপ তুলিতে হইতেছে। আমাকে এই কার্যের কাঞ্চন অনেক সহায়তা করিয়াছে। সে আমাকে সাহস জুগিয়েছে, আমাকে আলোর পথ দেখিয়েছে, কিন্তু ওকে কিন্তু কিছু বলিবেন না। মেয়েটা খুবই ভালো। আমার দোয়া রইল ওর জন্য। আমার প্রতি ক্ষোভ রাখিবেন না। ইতি প্রান্তি। চিঠিটা পড়ে আকাশ থেকে পড়লো কাঞ্চন। প্রীতিয়াপুর প্রেমিকা ছিল এটা তো এখনও জানলো। ও কিভাবে তাকে সজগ জুড়িয়ে পালালো? সাহায্য করবে? নিজেই তো চলতে গেলে 10 বার উষ্টা খায়। ও কিভাবে প্রীতিয়াপুর আলোর পথ দেখাবে? কাঞ্চন দাদাজানের দিকে তাকিয়ে ভঙ্গস্বরে বলল, আমি কিছুই করিনি, সত্যি। বড় চাচা খ্যাক খ্যাক করে উঠলেন। মিথ্যা কথা বলিস না কাঞ্চন, সত্যিই তো আমরা জানি। বড় ফুপু কাঁদো কাঁদো স্বরে বললেন, তুই আমাকে বলতে পারতি আমি প্রীতির সাথে ছেলেটার বিয়ে ঠিক করতাম না। এমনটা কেন করলি? কি বদনামি হবে বল? আমার ছেলে যার কি না যাব মহলের এত নাম ডাক, তার বিয়ের দিন তার হবু বউ পালালো। ফুপি, আমি জানতামই না এই বিষয়টা। প্রীতি আপু মিথ্যে রেখেছে। প্রাপ্তি আপু তো মিথ্যা বলে না তোর মতো। আর একটু আগেই তো খাবার টেবিলে বলছিলি তুই সব জানিস। মা ওর মাগুর মাছের কান্নাই গলে না। সানিয়া ফট করে বলে ফেললো। কাঞ্চন তার দিকে চোখ গরম করে তাকালো। সানিয়ার এতে কিছুই যায় আসে না। তার বড় ভাই আতিয়া তাকে, সেটা তো মানা যায় না। এদিকে কাঞ্চন ছাপিয়ে গেল। বুঝতে বুঝতে শেষে মিথ্যে বলছে। চাচাদের চাচিদের হাত জোড়া করে বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তার কাহিনী ওই বাঘ এলো গল্পের রাখালের মতো হয়ে গেল। এদিকে চাচারা মামারা সব ক্ষিপ্ত। ঝাড়ির পর ঝাড়ির প্রজেক্টলের মতো আসতে লাগলো। মেজো চাচা তো বলেই ফেললেন, স্নিগ্ধ, তোকে রিমান্ডে নেবে, কিন্তু সত্যি করে বল প্রীতি এখন কই? ওর সব বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছি, কোনো খোঁজ পাইনি।
এর মধ্যখানে খুব লিপ্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বাঁ হাতা চেয়ারের উপর ঝুলিয়ে রেখে ডান হাতাটা নিজের কোলে অঙ্গভঙ্গিতে রেখে বসে আছে সরফরাজ। পঠন বিস্নিগ্ধ, খুব শান্ত শীতল বৃষ্টি। তার চোখে মুখে কোনো উন্মেচনা বা আবেগ নেই, তার মনে কোনো তাগিদা নেই বিয়ে ভেঙে যাওয়া, যেন খুব স্বাভাবিক একটা ঘটনা। সে দেখছে কাঞ্চনকে। কাঞ্চন যখন ছাপিয়ে উঠল বোঝাতে বুঝতে ঠিক তখনই খুব নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়ালো স্নিগ্ধ, ভারী স্বরে বলল, মাথা ধরেছে, আমি বাইরে যাচ্ছি। বড়বাবু ছেলেকে সত্যনার সুরে বললেন। আব্বা তুমি কষ্ট পাইও না। কাঞ্চনের তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। কষ্ট পাচ্ছে বলে তো মনে হচ্ছে না। অবশ্য সিস্টেমের বস্তার মনটাও সিস্টেম ক্রিমিনালদের সাথে থাকতে আবেগ যেন জমাট বেঁধে গেছে। এবার জুলফিকার পটনবীর ভারী স্বরে ঘর কাঁপল। সরফরাজ, তুমি এখানেই থাকো, এখানে তোমার জীবন কেন্দ্রিক কথা হচ্ছে। আমি তো সিদ্ধান্ত দিয়ে দিলাম নানাজান। কি সিদ্ধান্ত? এই কৌতূহল অবশ্যই হচ্ছিল কাঞ্চনের, কিন্তু তার আগে সবাইকে সত্যটা বিশ্বাস করাতে হবে, বিশেষ করে দাদাজানকে। কিন্তু তার আগেই দাদাজান বলে উঠলেন, তোমার বিয়ে আজকেই হবে সরফরাজ। কাঞ্চনের জন্য যেহেতু এই বিয়েতে ঝামেলা হয়েছে, আমাদের পরিবারে একটা চুরকালির ব্যাপার হয়ে গেছে, তাই শাস্তি স্বরূপ কাঞ্চনের সাথেই তোমার বিয়েটা হবে। দাদাজানের ফরমান মানে পাথরের লোকে। কাঞ্চনের চোখ বিস্ফারিত হলো, মুখটা পাংশুবর্ণ হয়ে গেল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। মাথাটা অসার হয়ে গেল কিছু সময়ের জন্য। নিজেকে সামলাতো সে। তারপর দাদাজানের ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ করলো। দাদাজান, এটা অন্যায়। আমি মোটেই আপনার নাতিকে বিয়ে করব না। এমন শাস্তি আপনি আমায় দিতে পারেন না। জুলফিকার পটনবী গুরুত্ব দিলেন না, কাঞ্চনের গলা ধরে এলো। আমি প্রীতিয়াপুকে পালাতে সাহায্য করিনি, বিশ্বাস করুন দাদাজান। আমি এই বিয়ে করব না। এটা এক প্রকার জোর জবরদস্তি। আমি একজন অ্যাডাল্ট। আমি মোটেও এই অন্যায় মানব না। না না না, মামার পর্যায়ে ব্যাপারটা নেই। তুমি একটা অন্যায় করেছো, সেই শাস্তি তুমি পাচ্ছ। আর এমনিতেই তুমি এখন বিবাহযোগ্য। জুলফিকার পটনবীর কাঠিন্যতার সামনে কাঞ্চনের প্রতিবাদ টিকল না। বড়বাবু বেশ খুশি হলেন যেন। তার মুখ উজ্জ্বল হয়ে গেল। কাঞ্চনকে আদুরে স্বরে বললেন, তুই আর অমত করিস না। এখানে আমাদের মান সম্মানের ব্যাপার। জানাজানি হওয়ার আগে আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা মা। বড়বাবু যদিও কাঞ্চনকে অসম্ভব ভালোবাসেন, মাতৃহীন এবং মেয়েটাকে তিনি নিজের মেয়ের মতো স্নিগ্ধ দিয়েছেন, তবুও সেই ভালোবাসার জন্য একটা সিস্টেমের বস্তাটাকে সে বিয়ে করবে না। আর সিস্টেমের বস্তাটা চুপ করে আছে কেন? আর চোখে স্নিগ্ধের দিকে তাকাতেই চোখ পড়ল একটা অদ্ভুত জিনিস। স্নিগ্ধের নিলিপ্ত ধারালো চলে একটা সূক্ষ্ম হাসির রেখা, কিন্তু সেই হাসির অর্থ বোঝার আগে স্নিগ্ধ তার লম্বা লম্বা পা ফেলে হন হন করে বেরিয়ে গেল। কাঞ্চনের পরনে লাল একটা লেহেঙ্গা। একটু আগে বোনেরা মিলে এই ভারী লেহেঙ্গাটা পরিয়ে গেছে তাকে। কাঞ্চনকে খুব সুন্দর লাগছে। এটার জন্য অবশ্যই লেহেঙ্গার ক্রেডিট দিতে হয়। অপধ্বস্ত ভারী কারুকাজ, সোনালি শুকর মিহি কাজ। খুব ভারী দেখলেও লেহেঙ্গাটা একটুও গায়ে কুটকুট করে না। একবারে দক্ষ কারিগর থেকে অর্ডার করে বানানো। এমন জামা কাপড়ই পছন্দ কাঞ্চনের, অথচ সে মোটেও এই বিয়ের জন্য প্রস্তুত নয়। দাদাজান তাকে এমন শাস্তি দিয়েছেন যা সে করেইনি। চাচা ফুপু মামারা কেউ বিশ্বাস করতে চাইছে না। কি যন্ত্রণা! হঠাৎ বারান্দার দিকে চোখ পড়ে গেল। বিশাল বড় থাই গ্লাসের পেছনে একটা বারান্দাটা বাড়ির লনের লাইডে। লনের পরেই বাড়ির চারপাশে ঘেরা জেলখানার মতো দেয়াল। সেই দেয়াল পার হলে রাস্তা। এখন লনের ওদিকে কেউ নেই। পালাতে হলে এখনই সুযোগ। একটু পর পৃথুলা আর অঞ্জনা তাকে সাজাতে আসবে। তার আগেই তাকে পালাতে হবে। পালিয়ে কোথায় যাবে জানে না, কিন্তু এখনই পালাতে হবে।
ওই সিস্টেমের বস্তাকে সে বিয়ে করবে না। যা ভাবা তাই কাজ। নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে প্রস্তুত হলো সে পালানোর জন্য। লেহেঙ্গাটা গুটিয়ে আলমারির সব শাড়িতে বের করে একটা বিশাল রূপাঞ্জের স্টাইলে রশি বানালো সে। ধীরে ধীরে নেমে গেল নলে। লনের এদিকে মানুষ নেই, আলো জ্বললেও তাকে পালালো দেখবে না। বারান্দা থেকে লনে নেমে রশিটার কিছুটা খুলে দলা পাকিয়ে বগলে নিল সে। লনটা পার হলেই দেয়াল, তার পাশে বিশাল আম গাছ। গাছে চড়তে পারে কাঞ্চন। গাছের একটা ডাল চড়ে গেছে বাইরে, সেই ডালটায় তার পালানোর একটা উপায়। লেহেঙ্গা গুটিয়ে তরতর করে গাছে উঠতে লাগলো কাঞ্চন, কিন্তু সেই ডাল থেকে নম্বে অমনি দেওয়ালের কাঁটানের জড়িত গেল কাঞ্চনের লেহেঙ্গা। লেহেঙ্গাটা চেঞ্জ করার দরকার ছিল, কিন্তু সময় কই ছিল। এখন সে নড়তেও পারছে না, নামতেও পারছে না। কি জ্বালা! নিজেকে ছাড়তে যখন ব্যস্তই তখনই দেখলো লনের গাছের নিচে বুকের উপর হাত জোড়া গুজে ধারালো চোখে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে সরফরাজ পটনভি। কানে ব্লুটুথ হেডফোন, ভারী গলায় কাউকে বলল, আম্মু, তোমার বান্ধবী এখানে দেওয়ালে ঝুলে আছে, বোধ করার চেষ্টা করছে। কাঞ্চনের পালানোর পরে পরিকল্পনার উপর সরফরাজ পটনভি সিগদ নামক সিস্টেমের বস্তা গরম পানি ঢেলে দিল। কাঞ্চনের তীব্র ক্ষোভ নিয়ে তাকালো সিস্টেমের বস্তার দিকে। স্নিগ্ধের কিছু তাতে যায় আসলো বোঝা গেল না। লনের দিকে আলো থাকতেও তার অব্রমুখে আলোটা কিছু পড়ছে না। বিশাল আম গাছের ছায়ায় ঢেকে থাকা তার মুখ ভাব দেখে যাচ্ছে না, তবে তার দৃষ্টি যে কাঞ্চনের দিকে আবদ্ধ তাকে কোনো সন্দেহ নেই। এই ধারালো দৃষ্টিতে আভাস কাঞ্চন দূর থেকেই টের পায়। সরফরাজ পটনভিকে জার্ব অফিসার না হয়ে কার্টুন খালার পদবি দেওয়াটাই শ্রেয়। এক ফোনার গোষ্ঠী সামলাতে সব হাজির। বড় চাচা তো খুব ক্ষেপে গেছেন। আজকে কি ঘরের মেয়েদের পালানোর ম্যারাথন চলছে? একটু আগেই তো একটা পালিয়েছে, এখন আর একটা। কাজিন মহলও হাজির। কাঞ্চনের দেওয়ালের তারকাটায় এমনভাবে ঝুলে থাকা দেখে তার যেন কঞ্চিত হতাশ হয়েছে। অবশ্য সানিয়া খুব আনন্দিত, মনে মনে বলল, ঠিক হয়েছে। কাঞ্চনকে মন দিয়ে নামানো হলো। পটনভি গোষ্ঠীর প্রতিটা পুরো একসাথে হক্কা হুক্কা করছেন। বিশেষ করে কাঞ্চনের বড় চাচা রফিকুল্লাহ পটনভি গরম কণ্ঠে শাসাতে লাগলেন, এই জন্য বলি মেয়েদের বেশি চোট দিতে নেই। পাল্লা ধরে চুনকালি মাখাচ্ছে ওরা। লোক শুনলে কি বলবে? আমাদের মেয়ে শুধু পালায়। অঞ্জনা হতাশ গলায় বলল, বাহিরের লোক কোথায় মামা? সব তো আমরাই, দ্য পটনভিস। মেজ কাকা সিরাজুল পটনভি খ্যাক খ্যাক করে বললেন, দ্য পটনভিস, এর মধ্যেও আমাদের একটা আলাদা ভাব আছে। জুলফিকার পটনভির শাখা আমরা। এটা হতে পারে। পটনভি বংশের তো আবার শাখার অভাব নেই। সব শাখা পোশাকার মধ্যে এই জুলফিকার পটনভি রাহাব একটু বেশি। যেখানে সম্মান বেশি সেখানে অপমানের ভয়ও বেশি। তবে জুলফিকার পটনভি শান্ত। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কাঞ্চনের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কোনো কথা বলছেন না। কাটাতারে লেহেঙ্গার খানিকটা ছিঁড়ে গেছে। একে লেহেঙ্গা ছিল উপর থেকে চাচাদের হাও খাও। কাঞ্চনের লজ্জা মাথা কাটা যাবার জোগাড়। আবার দেওয়ালের থেকে নামানোর সময় তার ঘাড়েও টান লেগেছে, অসম্ভব ব্যথা করছে। ফলে মাথা এদিকে হেলে রেখেছে, সোজা আর করতে পারছে না। রিদম তাকে নামিয়েছে। নামানোর পর পাশ থেকে চসূচক শব্দ করে বলল, গাধি, পালাতেও পারিস না? এমনি কে ধরা পড়ে ভাই? সাথে সাথে কাঞ্চন মুখ খিচিয়ে বলে উঠল, পালাচ্ছিলাম কে বলেছে? আমি তো শুধু যাবই মেয়েটার কায়না কাপড়ে পালানোর সিন ক্রিয়েট করছিলাম।
সরফরাজ পটনবি এক কোনায় ভাবলেশীন চিত্তে দাঁড়িয়েছিল। কথন যে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে টেরও পেল না কাঞ্চন। চমকে উঠল যখন তার ভারী কণ্ঠে কানে এলো, সো স্যাড। কাঞ্চন প্রায় কেঁপে উঠল সেই মেঘমন্দিরিত গলায়। সেই সাথে রাগ হলো তার ভঞ্চনায়। পেছনে ফিরে কঠিন দেখে তাকালো, চাইলো কিন্তু পারল না। তার আগে জুলফিকার পটনবি বলে উঠলেন, অনেক হয়েছে এই আলোচনার রশি, এখানেই টানো, এখন বিয়ের প্রস্তুতি নাও। বড় চাচা রফিকুল পটনবি অবশ্যই কিছু বলতে চাচ্ছিলেন। খুব কম এমন মুহূর্ত আসে যেখানে তার হতভম্বি করার সুযোগ হয়, কিন্তু বাবার আদেশের পর তো আর বলার কোনো অবকাশ থাকে না। কাঞ্চনের প্রতি জুলফিকার পটনবির এই দুর্বলতা তার পছন্দ হয় না। তার অবকাশতেই মেয়েটা এত বেশি লাফায়। কাঞ্চনের ইচ্ছে হলো মরে যেতে। কি এক 12 বিটকেল পরিবার তার জন্ম হয়েছে, সেখানে তার কথার দাম নেই। এক প্রকার জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, অথচ এখানে তার বলার কোনো সুযোগ নাই। ফলে তরতর করে রাগ বাড়ল। তার থেকে বেশি বিরক্ত লাগলো এই সিস্টেম বাস্তবতা তার পেছনে দাঁড়িয়ে আছে বেতালের মতো। কাঞ্চন তো জানে এই লোক কাঞ্চনকে পছন্দ করে না। নিজের জীবনের 23টা বছর এই লোকটাকে সে দেখে এসেছে। এই 23টা বছরে সে তার দিকে 23টা বারও তাকায়নি। যতবার তাকিয়েছে সেই দৃষ্টিতে ছিল কটাক্ষহীনতা। তাহলে আজ তাকে বিয়ে করার হেতু কি? এই লোক কি চায়? কাঞ্চন হাঁটা শুরু করার পরও দেখল তার ঠিক পেছনেই হাঁটছে সিস্টেমের বস্তা। বিরক্তিতে পা আরেক দফা জ্বলল, মাথাটা একটু হেলে পড়ল। সমস্যা কি? উত্তর এলো না। হয়তো প্রয়োজন বোধ করছে না। সিস্টেমের বস্তা পুরোটা রাস্তা বজ্জাতটা তার পেছনেই ছিল। বিশাল খাম্বার মতো দেহটা নিয়ে পকেটে হাত গুজে নিলিপ্ত চিত্তে হেঁটেছে। একদম দেয়ালের শেষ ঘরের কাছে যেতেই সে কেটে পড়ল। যাবার আগে হুকুম করলো সানিয়াকে, শুনে যা। ঘরে ঢুকেই ধপ করে বসে পড়ল কাঞ্চন। ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। কিছু সময়ের মধ্যে সানিয়া হাজির আরেকটা লেহেঙ্গা হাতে। এই লেহেঙ্গাটার রং সোনালি, খুব ভারী কারুকাজ হলেও আগের লেহেঙ্গার মতোই মিহি কাজের, গায়ে কুটকুট করে না। কাঞ্চন কঠিন স্বরে বলল, তোরা কি দোকান খুলে বসেছিস? এত লেহেঙ্গা আসছে কই দিয়ে? এটা রিসেপশনের লেহেঙ্গা, ওইটাও তো ছিঁড়ে জাত উড়িয়ে দিছিস। তো আমার ভাইয়ের বউ কি এখন ছিঁড়া লেহেঙ্গা পরবে? আমার ভাইয়ের একটা সম্মান আছে, তোর মতো ফকিন্নি না। কাঞ্চনের ইচ্ছে হলো সানিয়ার কাছে কানের উপর থাবড়া দিতে, কিন্তু সেটা বাড়াবাড়ি হবে। তাই কঠিন গলায় বলল, কে বলেছে আমায় বিয়ে করতে? ফৈন্নিকে বিয়ে যখন করছে, ফৈন্নির মতোই বিয়ে করবে। বলেই সানিয়াকে ধাক্কা মেরে বের করে দিল। লেহেঙ্গাটা পাল্টে একটা সাদাটো টি শার্ট আর মোবাইল প্যান্ট পরল। গলায় ঝুলালো স্কার্ফ, যা তার নিত্যদিনের বেশভূষা। যখন সে দরজা খুলে বের হলো তখন কাজিন মহলের সবাই কে বলবে এই ছেলের বাড়ি হবে, বিয়ে হবে? অঞ্জনা হতাশ গলায় বলল, তুই এভাবে বিয়ে করবি? হ্যাঁ। পাগল হয়ে গেছিস তুই? পাগল ছিলাম না কবে? বলেই তার সব মেকআপ তুলতে লাগলো। বিয়ে যদি করতেই হয় তার টার্মস অ্যান্ড কন্ডিশনের হবে। সে কখনোই ওই সিস্টেমের বস্তার জন্য সাজবে না। যখন মেকআপ তুলছিল রিদম তাকে খুঁচিয়ে বলল, এই জন্য বলেছিলাম আমার সাথে প্রেম কর। অন্তত বলতে পারতি আমি রিদমকে ভালোবাসি, স্নিগ্ধ ভাইকে বিয়ে করব না। কথাটা মাটিতে ফেলার সুযোগ দিল না পিথুলা পঠনবি। চিচি করে বলে উঠল, ওরে আমার প্রেমিক, তোর মতন আস্ত একটা আবালের সাথে প্রেম করার থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া ঢের ভালো। রিদম ও পিথুলাকে
দম ফেলানোর সুযোগ দিল না, সাথে সাথেই বলল, তুই বুঝবি কেমনে আমার ভালো তো সাতচন্নি কোথাকার। জুতা খাবি কিন্তু রিদম, মুখ সামলা। আই মার, আমারও হাত আছে শালা। আমি অবেয়াত্তা থাকলেও তোকে কোনোদিন বিয়ে করব না সাতচন্নি একটা। শালা ভাগনাটাও খারাপ, এমন পরিবারে জন্ম যেখানে বিয়ে করতে হয় এমন দজ্জাল মেয়েদের। তাও আমাদের জেনারেশনে একটা মেয়ে যদি বউটাই হয়, সব কয়টা সাতচন্নি। আবার গলায় তো এগুলোর একা একটা ঝুলতে হবে। এই তোরা ভালো হতে পারিস না? তোদের মতো নাস্তাখোরদের জন্য আমার জুতাও ভালো হবে না। কাঞ্চন বিরক্তি নিয়ে তাকালো। সে বলবে এদের মধ্যে প্রেম ছিল? অবশ্য প্রেমটা কি আদৌ প্রেম? 7 দিন এদের মধ্যে কিছু একটা ছিল। যখন তারা জানিয়েছে তারা একে অপরের সাথে ইন রিলেশনে, তখন সবাই আকাশ থেকে পড়ছিল। রিদম তখন বলছিল, বিয়ে তো ঘরের মধ্যেই করতে হবে, কেননা এখন থেকে প্রেম করে লাইফটা ক্লিয়ার রাখি। বিয়ের সময় নয়া দাদাজানের সামনে প্রেমিকাকে দেখিয়ে বলবো এই বোনটাকে আমার চাই। ব্যাস, কাহিনী খতম। কাহিনী অবশ্য তাদেরই 7 দিনের খতম হয়েছিল। তারপর থেকে দুজন দুজনের শত্রু। প্রেম হলো কখন, ব্রেকআপ কেন হলো কে জানে না। এখন কেউ কাউকে দেখতে পারে না। রিদম একদলা থুতু মারল। তা হবি কেন? আমার মা খালাদের দেখেছিস? এক একটা জিনিস পটনি পরিবারের এক জেনারেশনটাই একই অসভ্য। আমাদের বাপ চাচারাও না তোদের মতো আবাল না। তাই নাকি? সালাম কাকার মতো হতে বলছিস? কথাটা বলেই জিভ কাটল রিদম। সালমান পটনবি অর্থাৎ কাঞ্চনের বাবা, তার কথায় এ বাড়িতে তোলা বাড়ল। কাঞ্চন একটু হেলে দুলে উঠল। তার মুখে জমল কালো মেঘ। সাথে সাথেই পৃথলা ক্ষেপে দাঁত চেপে চেপে বলল, শুধু শুধু তোরে আবাল বলি? অঞ্জনার সাথে সাথে কথা ঘোরানোর চেষ্টা করলো। তা আমাদের যখন ভালো লাগে না, আমাদের বিয়ে করতে হবে না তোর, বাহিরে বিয়ে করবি। টু বি অনেস্ট, এই পরিবারের মধ্যে বিয়ে করা আমার খুব ট্র্যাকি লাগে। নবানী, রক্ত যদি অক্ষত রাখতেই হয় তাহলে সেটাকে স্প্রেড করা ভালো না। একদিন তো এমন নিজেদের মধ্যে বিয়ে করতে করতে দেখা যাবে আমরা দলা পাকিয়ে ছোট হয়ে যাব। এক কাজ কর রিদম, তুই বরং বাহিরেই বিয়ে কর। এমনেও আমরা কেউ তোকে বিয়ে করছে না। রিদম মাথাটা পেছনে হেলিয়ে বলল, শোন, ভেবা করিস না। এখন পটনি পরিবারের তাই হয় যা আমার নয়া দাদাজানের ইচ্ছে। সিগনা ভাইয়াও বলেছিল সে বোনদের বিয়ে করবে না। কাজে দিল। কাঞ্চন ওর গলায় ঝুলছে। মাগার একটা প্রশ্ন, স্নিগ্ধা ভাইয়া আমাদের মধ্যে হস্টেড পটনি, তাও মেয়েরা পালায় কেন? কারণ ওনার স্বভাব। এত সময় পার মুখ খুললে কাঞ্চন। সে নিজের চুলগুলো পানি ঢেলে করল। একটা কটকটা লাল লিপস্টিক দিয়ে বলল, ওনার স্বভাবেই ওনার বউ টিকবে না, আমিও টিকবো না, আমিও পালাবো, লিখে রাখিস। কোণের এমন তরঙ্গিত সাজে পঠনবি বংশে আরও এক দফা হুক্কা হুয়া হলো। বড় ফুপু প্রায় কেঁদেই বললেন, তুই দেখি সত্যি সত্যি বান্দরী সেজে আসছোস। আয় হায়, এডি কি পড়ছোস? কে বলবে তুই বউ? আমি তো বউ না, বিয়েটাও আমার না, আমি তো শুধু প্রক্সি দিচ্ছি। না সরি, শাস্তি পাচ্ছি। তাহলে শাস্তিটা একটু আরামদায়ক ওয়েতেই পাই। কথা হচ্ছে বিয়ে করার কবুল বলার, আমি সেটাই করব না হয়, কিন্তু আর কোনো এক্সপেকটেশন আমার উপর তোমরা রাখবে না। এখন তোমাদের আপত্তি থাকলে বলো, আমিও বাঁচি। কাঞ্চনের স্পষ্ট কণ্ঠে তাকে বেয়াদব উগ্র বলতেই দুবার ভাবল না কেউ। এতে কাঞ্চনের কিছু যায় আসে না, সে তো এমনই দোষী। অবশ্যই সরফরাজ পটনবি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সাদা ঢোলা গেঞ্জি আর মোবাইল প্যান্ট পরা মেয়েটার দিকে। তার দৃষ্টি শান্ত। বড় চাচা আবার বকা শুরু করলেন। এবার কাঞ্চন একটু গা করলো না, কারণ লাভ নেই। জুলফিকার পটনবি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা বারবারই জেদি, তার বেশি জেদ করাটা হয়তো উচিত হবে না। তাই নির্দেশ দিলেন বিয়ে পড়ানোর।
বিয়ের কার্য শুরু হলো। কবুল বলার সময় সরফরাজ এক দফা তাকালো তার হিপ্পি বউয়ের দিকে, ভারী স্বরে বলল, কবুল। যখন কাজী সাহেব কাঞ্চনকে শুধালেন, বলো মা, 10 লক্ষ টাকা দেনমোহর দেলোয়ার পটনবীর পুত্র সরফরাজ পটনবীর সাথে বিয়ে হইতে রাজি তুমি? রাজি থাকলে বলো কবুল। কাঞ্চন প্রথম দুবার চুপ করে রইল। শেষবার যখন শুধালো কাজী সাহেব, তখন সে বলে উঠল, বাধ্য হয়ে কবুল। এমন অত্যাচারী বিয়ে বোধ হয় পটনভি পরিবারের এই প্রথম হচ্ছে। একই কনের অদ্ভুত হিপ্পি বেশভূষা, উপর থেকে কি বলে বাধ্য হয়ে কবুল বলল। অন্যান্য শাঁখা পোশাক আর পটনভীর বেশ কানাঘোষা করলো, হাসাহাসিও হলো। সরফরাজ পটনভীর কবুল বলার পরে কোথায় যেন বেরিয়ে গেল। বড় ফুপু সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন। সানিয়া কাঞ্চনকে ঠেস দিয়ে বলল, এখন কি তোকে ভাবি বলতে হবে? অবশ্যই, তোমার ভাইয়ের বউ আমি। কাজটা ভালো করলি না। আমার সাথে যা হয়েছে তার তুলনায় খুবই কম। তোমার ভাইয়ের জীবনকে এখনো ম্যাজিক মামুনি করা বাকি। বড়দের আদেশে কাজিন মহল এক প্রকার ঠেলঠুলে স্নিগ্ধের ঘরে নিয়ে এসেছে। নতুন বইয়ের আচার চাটার একবারে সহ্য হচ্ছে না কাঞ্চনের। শেষ কবে 3 তলার এই ঘরে এসেছিল সে মনে নেই। এই ঘরটাকেও প্রচুর ঘৃণা করে, সেই সাথে সাথে সিস্টেমের বস্তাটাকেও। মানুষ যে ঘরে নেই এটাই রক্ষে। থাকলে কি করতো কাঞ্চন? বিয়ে তো হয়েই গেছে, এখন এই বিয়ে থেকে রক্ষা পাবার উপায় কি? ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল। চেঞ্জ পর্যন্ত করলো না। কখন ঘুমিয়ে গেছে তার খেয়ালও রইল না। ঘুমটা ভঙ্গ যখন টের পেল, তার কানের কাছে কেউ ঘাড় নিঃশ্বাস ফেলল। চমকে উঠল সে। সারা জীবন ঘেমে গেল, সারা শরীর ঘেমে গেল নিমিষেই। নিঃশ্বাস আটকাতে যাবার ঘোড়া জোগালো। তখনই গাঢ় স্বরে কানে এলো, Are you afraid of me, কাঞ্চনজঙ্ঘা? ভারী কণ্ঠে কেনা যেতেই বুকটা ধক করে উঠল কাঞ্চনের। নাকে সে বাড়ি খেলো বারুদের মতন এক রক্তের তীক্ষ্ণ গন্ধ। ঘেমে শরীর জবজবে। তবু একলাফে বিছানা থেকে দাঁড়িয়ে পড়ল। বেড সাইডের ল্যাম্পটা জ্বলাতেই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে পড়ল। ফলে দেখতে পেল বিছানায় হেলান দিয়ে বসা সরফরাজ পটনবী স্নিগ্ধ। তার পরনে এখন আর সেই গোল্ডেন রঙের শেরওয়ানি নেই, বরং একটা সাদা শার্ট, হাতা গোটানোর কোনোই অবধি। বাম বগলের ঠিক নিচে ঝুলছে হোলস্টার, অর্থাৎ সে কোনো কাজ থেকে ফিরছে। অবশ্য খুব সূক্ষ্মভাবে দেখলে শার্টের গায়ে রক্তের ছিটেও দেখা যাচ্ছে। কাঞ্চনের বুক এখনো কাঁপছে। পানি ঢেলো ঠিক হয়ে গিয়েছে ঘুমের কারণে। চুল বেরিয়ে এসে এলোমেলো হয়ে মুখের এসে পড়ছে। এসি চলছে ঘরে, অথচ তরতর ঘর ঘামছে কাঞ্চন। হাঁপাচ্ছে সে। চোখগুলো এখনো বড় বড় হয়েছে। ঠোঁটের উপর জমছে ঘাম। ঘুমানো এবং ঘামার কারণ মুখটা কেমন তৈলাক্ত হয়ে আছে। সরফরাজ তাকে নিপুণ চোখে দেখল। তারপর ফিচেল হেসে ভারী গলায় বলল, Don't be afraid, মিসেস পটনভি। আমি তোকে কাঁচা খাবো না, জানিসই তো। আই ডোন্ট লাইক র মেড। মোর মতো হলুদ মরিচ মেরে কষিয়ে রান্না করে খাওয়া। কথাটা স্পষ্ট বিদ্রুপের অভ্যাস পেল না কাঞ্চন। সাথে সাথে নাকের পাঠা পুলিয়ে রাগী স্বরে বলে উঠল, কে ভয় পাচ্ছে? স্নিগ্ধ লাফিয়ে উঠে দাঁড়িল। বিশাল প্রশস্ত পেটানো শরীরটা যখন দাঁড়ালো কাঞ্চন সামনে, মনে হলো দাঁড়িয়ে আছে। কাঞ্চন একটু নড়নড়ে উঠল, কিন্তু সেটা প্রকাশ করলো না। স্নিগ্ধ ঘাড়টা একটু হেলিয়ে বলল, তাই নাকি? আমি তো অন্য কিছু দেখছি। চোখে কি নেবা হয়েছে? লুক এট মি। আমি ভয় পাই না স্নিগ্ধ ভাই। হুইজ ভাই? আমি এখন তোর হালাল হাজবেন্ড, শ্বেত কাঞ্চন। শ্বেত কাঞ্চন শব্দটা শুনতেই বুকের ভেতরটা মুচকে উঠল, ভুরু কুচকে উঠল। মুখে প্রকাশ পেল এক অসহ্য যন্ত্রণার ছাপ। কাঞ্চন হাসল।
হাসলো তাচ্ছিল্য ভরে বলল, আমি শুধু কাঞ্চন, নট শ্বেত কাঞ্চন। তাহলে বরং মিসেস পটনভিটাই ঠিক আছে, মিসেস সারফরাজ পটনভি। তো আজ তো বিশেষ রাত, মিসেস পটনভির কি চাই আমার থেকে? কাঞ্চন চোয়াল শক্ত করে চোখে চোখ রাখলো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধের কঠিন স্বরে বলল, ডিভোর্স। এত বাজেট নেই। হোয়াট অ্যাবাউট ডায়মন্ড রিং? ফাজলামার মুডে নেই আমি স্নিগ্ধ ভাই, আই ওয়ান ডিভোর্স। এই বিয়েটা বাধ্য হয়ে করেছি আমি। তোমার সাথে আমার মাথার চুলও সংসার করবে না। কথাটা শেষ হতেই পারল না। স্নিগ্ধের কঠিন রিভলভার চালানোর শক্ত হাতটা টেনে ধরল কাঞ্চনের নরম কোমল। মুহূর্তেই নিজের কঠিন বুকের সাথে মিশিয়ে ফেলল। কাঞ্চনের দম বন্ধ হবার জোগাড় হলো। ফটফট করতে লাগলো সেই কঠিন হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য। ব্যগ্র হয়ে বলল, ছাড় আমায়। পটনভিরা ছাড়ার জন্য ধরে না, তারা বিয়ে করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কথাটাই যেন হাসি পেল কাঞ্চনের। ছটপট করা ছেড়ে তাচ্ছিল্য ভরে বলল, হ্যাঁ, পটনবিদের সাথে বিয়ে হলে ওইটাই তো আমাদের শেষ মুক্তির পথ। চোখের সামনে শত শত উদাহরণ, কিন্তু সরি টু সে আমার তোমার জন্য কবরে যাওয়ার ইচ্ছে নেই কোনো। আমার সাথে যাওয়ার ইচ্ছে? তোমার সাথে আমার পায়ের নখও যাবে না। স্নিগ্ধ আরও শক্ত করলো বাঁধন। এবার বাধ্য লাগলো কাঞ্চনের। কিঞ্চিত কুড়িয়ে উঠল, অথচ এই সিমেন্টের বস্তার কোনো হেলদোল নেই। নির্লিপ্ত গলায় বলল, যাওয়া লাগবে না, আমি কোলে করে নিয়ে যাব। আমি তো ভেবেছি আমাদের একটাই কবর হবে, সতীতা থেকে সতী কবর। আমার বুকের উপর তুই জ্যান্ত শুয়ে থাকবি। হাউ রোমান্টিক। আজকাল আকাশ কুসুম স্বপ্ন দেখছো নাকি? আমার সাধ্য থাকলে তোমার কবরের মাটিটাও আমি নিজ হাতে দিয়ে দিই। আসছে বুকের উপর শুতে। সত্যি করে বলো তো, তুমি এসব কেন করেছো? কি চাও আমার কাছ থেকে? পুরো দস্তর থেকে। কথাটা শুনতে জমে গেল কাঞ্চন। তার নড়াচড়া একেবারেই থেমে গেল। চোখ বিস্ফোরিত হলো। ব্রেনের প্রতিটা কোষ এই দুটো শব্দকে ডিকোড করতে বসলো। অনেক কিছুই মানে দাঁড়ায়, কিন্তু মানেটার দাঁড় করানোর সময় পেল না সে। স্নিগ্ধ হিসিয়ে বলে উঠল, আমার বউ ভাগিয়েছিস তুই। পটনভিরা কারোর ধারে না, সুতরাং হিসেবটা তো মেরানোর ছিল। বউয়ের বদলে বউ, ইউনো, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। তুমি বদলা নিয়েছো? কেন? আজকে তোর 2 রাকাত নফল নামাজ পড়ার কথা। নে, আমি আরো সুন্দর করে সুযোগ দিলাম। বিবাহের পর স্বামীর সাথে নামাজ পড়বে। কাঞ্চন এবার যেন সব পরিষ্কার বুঝতে পারছে। তার মানে তখন তার বলা প্রতিটা কথাই লোকটা শুনেছে। তাই এই বিয়ে। আসল উদ্দেশ্য বলাটা ফলে ঘৃণায় মুখটা কুঁচকে এলো। গায়ের জোরে ধাক্কা দিল স্নিগ্ধকে। ফলে স্নিগ্ধ যেন অনেকটা ইচ্ছাকৃতভাবে বিছানায় পড়ে গেল। হাতের উপর সামান্য ভর দিয়ে উঠে বলল, আমার বউয়ের গায়ে তো খুব জ্বর। আমি তোমার বউ না। সো স্যাড মিসেস পটনভি, কিছু করার নেই। কাঞ্চন নিজের কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে মাথা চেপে ধরল। জিভ উপরের পাটির দাঁতে ঠেকিয়ে কিছু সময় হাসলো। তারপর বলল, তুমি ভুলে যেও না, আমিও পটনভি, দা পটনভি। তোমাকেও যদি লেজে না চাই, আমার নাম পারিজাত পটনভি কাঞ্চন না। আমি তো জানি তুই বান্দরি, তোর লেজে নাচতে আমি শত প্রস্তুত। প্লিজ নাচা। স্নিগ্ধের ফিচেল হাসি গা জ্বালিয়ে দিল। এমন তো এই লোক ইহজীবনেও ছিল না। আগে তো এত ঘন ঘন হাসতে দেখিনি সে। কাঞ্চনের ইচ্ছে করলো হাতুড়ি দিয়ে দাঁতগুলো ভেঙে দিয়ে দিতে, কিন্তু হাতের কাছে নেই হাতুড়ি। এর মধ্যে স্নিগ্ধ তার ডান হাতটা টেনে এক হ্যাকসা টানে তাকে বিছানায় ফেলে দিল। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল কাঞ্চন। কিছু বোঝার আগেই সে কাঞ্চনের টি শার্টটা টেনে নামিয়ে ফেলল। অমনি গর্জে উঠল কাঞ্চন, স্নিগ্ধ ভাই খবরদার। স্নিগ্ধ এবার ধারালো দৃষ্টিতে তাকালো ঠিক কাঞ্চনের চোখে। সেই দৃষ্টির ধারে হিম হয়ে গেল কাঞ্চন। স্নিগ্ধ বা তার হাতটা পিঠে চেপে ধরতেই হিস করে উঠল কাঞ্চন। কি বিশ্রী জঙ্গল!
কখন কেটেছে তার কাটায় টেরও পায়নি কাঞ্চন। অবশ্য বুকের জ্বলনের কাছে এই দেহের জ্বলন তো কতটা পাত্তা পায়, কিন্তু এই চেপে ধরায় একেবারে গা ঝনঝন করে উঠল। স্নিগ্ধ খুব শান্ত গলায় বলল, তোর এই টিংটিংয়ে শরীরের প্রতি সরফরাজ পটনভীর বিন্দুমাত্র লোভ নেই। কথাটা মাথায় সেট করে রাখ। স্বস্তিময় কথা হলেও অপরাধবোধ করল যেন কাঞ্চনের। কেমন ভোতা একটা যন্ত্রণা তার বুকে হানা দিল। এমনটা তো হওয়ার কথা। সে আর স্নিগ্ধ হয়তো একে অপরের চক্ষুসূত্র, তাহলে কোনো তাচ্ছিল্য তুচ্ছ লাগছে নিজেকে। স্নিগ্ধ উঠে দাঁড়ালো। নিচের ঘরে ফার্স্ট এডেড বক্স সবসময় থাকে, অথচ তো কম হতে না তার। ফলে ড্রায়ার থেকে বক্সটা এনেই বলল, টি শার্ট তোল। তোমার এত দরদের আমার কোনো প্রয়োজন নেই, আমায় দাও। কাঞ্চন, টি শার্টটা তুই তুলবি নাকি? স্নিগ্ধের সেই ধারালো দৃষ্টিতে জেদটা দেখাতে পারল না কাঞ্চন। এই লোক কেমন সেটা তো অজানা নয়। তার পক্ষে একটা টি শার্ট খোলা এমন কোনো বিশাল বিষয় না। কাঞ্চন ঘুরে বসলো। টি শার্টটা তুলতেই তুলতুলে শুভ্রপিঠটা উন্মোচিত হলো স্নিগ্ধের সামনে। লজ্জায় কাঞ্চনের কান্না পেয়ে গেল। স্নিগ্ধের স্থির দৃষ্টি বেশ ভালো করে অনুভব হলো তার। একটু পর অনুভব করলো একটা শিরশিরে ঠান্ডা তরল তার কাটা স্থান স্পর্শ করছে। সেই সাথে জ্বলুনি বেড়ে গেল। বিছানার চাদর খিচে ধরল কাঞ্চন যন্ত্রণায়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস সেই জ্বলনিটাকে কমিয়ে দিল যেন। অনুভূত হলো স্নিগ্ধ ফু দিচ্ছে। কাঞ্চনের শিরদাঁড়া বেয়ে ওঠা স্রোত বয়ে গেল। মাথাটা নামিয়ে দাঁত খিচে রইল সে। স্নিগ্ধ খুব আলতো করে কাটা অংশটা পরিষ্কার করে দিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিমও লাগিয়ে দিল। তারপর কিছু সময় আগের মতোই নীরবতা বিরাজ করলো ঘরে। সেই নীরবতা চিরল একটা ভারী স্বর। তুই এত বেখালি কেন শ্বেত কাঞ্চন? কিন্তু মানুষটা বসে রইল না, উঠে গেল দ্রুত। কাঞ্চন সেখানেই বসে রইল ঝিম ধরে। রাতটা নির্ঝুম কেটেছে কাঞ্চনের। স্নিগ্ধ ঘরে আর ফেরেনি, তবুও ঘুম আসেনি। পটনভি পরিবারের সকাল 10টার পর নাস্তা দেওয়া বন্ধ। তাই বাধ্য হলে লাল চোখ নিয়ে ফুটবল মাঠের মতো ডাইনিং টেবিলে উপস্থিত হলো কাঞ্চন। পটনভি মঞ্জিল। সামিউল্লাহ পটনভির হাতে তৈরি 20 কাঠা জায়গার উপর পরপর দুটো ত্রিতল মহল। বাহিরে মার্বেলের উপর খোদাই করে লেখা পটনভি মঞ্জিল। সূর্যের আলোতে প্লেটটা চকচক করছে। নাবাবিয়ানা বানানো এই ত্রিতল মহলে এখনো লোক গিজগিজ করছে। পেছনে বিশাল বাগান। সাধারণ এখন দেশের সব পুরোটা মঞ্জিলগুলো ভেঙে দেওয়ার ডেভেলপমেন্টকে দিয়ে দেওয়া হচ্ছে যেন আধুনিকতার সাথে টেক্কা দেওয়া যায়। কিন্তু জুলফিকার পটনভি তার পৈতৃক সম্পত্তি এখনও ঠিক আগের মতোই সংরক্ষণ করেছে। পেছনের মহলে কেউ থাকে না। সেটা এক প্রকার হোটেল হিসেবে ব্যবহার হয়। ব্রিটিশ আমলে তৈরি মঞ্জিল বিধায় এখনও সেই ব্রিটিশ কারুকার্যটা স্পষ্ট। এই 20 কাঠা জমিনে অনেক ভাগিদার। প্রতিনিয়ত সম্পত্তির জন্য কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু জুলফিকার পটনভি সেগুলো খুব একটা গা মাখাচ্ছে না। তিনি যতদিন জীবিত ততদিন পৈতৃক সম্পত্তিতে ভাগ বটোয়ারা হবে না। সকাল হলেই পাতিলের পর পাতিল চাপানো হয় হেসেলের পেছনে খোলা জায়গায়। এই মঞ্জিলে বর্তমান বাস করছে প্রায় 8টা পরিবার। সেই 8টা পরিবারের প্রতিটা প্রাণ সকাল হলেই কাউ কাউ করে উঠে নিজেদের সৌদ্রমে। শুধু বর্তমানে পটনভি জেনারেশনই একটু গাছড়া প্রকৃতির। তারা যেন এই মঞ্জিল থেকে বের হতে পারে বাঁচে। এই জামানায় কে এমন একত্রে থাকে? কাঞ্চন হাই তুলতে তুলতে একেবারে খাবার ঘরে তার বমি আসছে। কিছু খেতে ইচ্ছে করছে না। মেসেঞ্জার একটু পরপর টুংটুং করছে। সবাই যেন উত পেতেই আছে গতরাতে ইষ্টিপিষ্টি কথা শোনার জন্য। কাঞ্চনদের
কাজিন মহলের মোট দুটো মেসেঞ্জার গ্রুপ। একটাতে কাজিনদের সবাই আছে, আর একটাতে ঝামেলাপূর্ণ পটনভিগুলো আস্তে আস্তে করে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সামিনার মতো পাবলিকরা সেখানেই নেই। প্রথম মেসেঞ্জারে গ্রুপের নাম দ্য পটনভি নিউ জেনারেশন, আর ঝামেলাবিহীন পটনভি মেসেঞ্জার গ্রুপের নাম নেই কাজ তো পটনভি ভাজ। এখন সব কয়টায় মাথা কাজ ফেলে কাঞ্চনকে ভাজায় ব্যস্ত, কিন্তু কাঞ্চনের একটু সেগুলো দেখতে ইচ্ছে হচ্ছে না। সে কোনো মতো একটা পরোটা প্লেট তুলল, তখন পাশে বসে দাঁড়ালো সানিয়া। সানিয়ার প্লেটে দুটো সিদ্ধ ডিম আর বাটি দুটো ভেজানো উইটস আর চিয়া সিড। তার বিয়ে আগামী ডিসেম্বরে, এখন থেকে ডায়েট। দূরসম্পর্কীয় এক মামাতো বোন শারিয়ার পটনভির সাথে বিয়ে হচ্ছে। ছেলে বর্তমানে ইউএস, বিয়ের পর সেও সেখানে পাড়ি দিবে। সানিয়ার কপাল কুঁচকে একবার দেখলো কাঞ্চনকে, তারপর একটু ঠেস দিয়ে বলল, ভাইয়া বুঝি সারা রাত ঘুমাতে দেয় না? এমন কচুর মাথার মতো মুখ নিয়ে ঘুরছিস কেন? কথাটা শুনতেই গায়ে আগুন ধরল কাঞ্চনের। দাঁত চেপে রাগ সর্বঙ্গ করল, তারপর একটু তাচ্ছিল্য ভরে হেসে বলল, আমার কি আর ওই ভাগ্য আছে বল? মানে তোর ভাইয়ের তো কলিকাতা হার্বাল কেস, না পুরুষালী সমস্যা। আমার তো জীবনটাই শেষ রে। কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঝনঝন শব্দ এলো। দুজনের তড়িং গতিতে পেছনে তাকাতেই দেখলো চোখ বড় বড় করে তাকিয়ে আছেন মেজো চাচি। খাইছে। এবার তো মঞ্জিলের প্রতিটা প্রাণ জেনে যাবে যে সরফরাজ পটনভি স্নিগ্ধের পুরুষালী সমস্যা আছে। মেজো চাচি অর্থাৎ নিহারিকা পটনভি পরিবারের সবচেয়ে পেট পাতলা নারীদের একজন। তার পেটে সব হজম হলেও কথা হজম হয় না। তিনি একবার কিছু শুনলে তা কাউকে না কাউকে বলবেই। যদিও তিনি সতর্ক জারি করেন, কিন্তু সেই সতর্কতা টেকসই হয় না, কারণ তিনি আবার অন্য আরেকজনকে বলে ফেলেন। এভাবে কথাটা নিউজ শিরোনামের মতো ছড়িয়ে পড়ে পটনভি মঞ্জিলের কোনায় কোনায়। বলে রাখি, যদিও নিহারিকা পটনভি এক প্রকার কাঞ্চনের দূরসম্পর্কীয় খালা হয়, তবুও তাকে চাচি বলা, কারণ মেজো চাচার সম্পর্কটা কাছের। যাজ্ঞে মেজো চাচি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন, তার মুখে এক প্রকার বিস্ময় স্বাভাবিক। সরফরাজ পটনভি যদিও জুলফিকার পটনভি মেয়ের ঘরের নাতি, তাও তার স্বাভাবিক জুলফিকার পটনভি একেবারে কপি পেস্ট। গম্ভীর্যতা হোক বা নাজুকতা, স্বভাব সবই নানান ডুপ্লিকেট। সেখানে সেই পটনভির গর্বের এমন কিছু শোনা একবারে তার কাম্য নয়। এদিকে কাঞ্চন এবং সানিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। মেজো চাচি শুনে ফেলবে এটা তো তারা আশা করেনি। মেজো চাচি থমথমিয়ে মুখে এসে দাঁড়ালেন তাদের পাশে, প্লেটে একটা পরোটা নিলেন। এবার কাঞ্চনের দিকে হতাশ চোখে তাকালেন। কিছু একটা বলার ইচ্ছে ছিল হয়তো, কিন্তু সম্পর্কে দায়রাই ঠিক বলতে পারছে না। এদিকে কাঞ্চনের মনে হলো মাটি ফাঁকা করে সেই মাটিতে ঢুকে পড়তে। কি কুফা ধরল তার, সব চাপায় বুমেরাং এর মতো বাউঞ্চ বাক করছে। এ কি ধরনের দুর্ভাগ্য! আগে তো এমন হতো না, এখন যাই বলছে তাতেই একটা গন্ডগোল বাজছে। মেজো চাচি খাবার নিলেন, যাওয়ার সময় কাঞ্চনকে বললেন, তুই চিন্তা করিস না। কথাটার অর্থ কাঞ্চন এবং সানিয়া দুজনই বুঝলো। সানিয়া প্রায় ক্ষেপে বলল, আমার ভাইয়ের মান ইজ্জতের ফালুদা না করলে হতো না? তোর মতো বিয়াদব মেয়েকে কেন যে আমার ভাইয়ের গলায় ঝুলালো নানা জান। সানিয়ার কথায় মেজো চাচাটা একবারে ছানা ছানা হয়ে গেল কাঞ্চনের। একেই তার মাথা ভো ভো করছে, নবগত বিপদের ভয়ে এর উপর মেয়েটা তাকে খোঁচাতে নামছে না।
বলে দাঁত খেঁচিয়ে বলে উঠল। এমন ভাব করছিস যেন আমি নাচতে নাচতে বিয়ে করেছিলাম। যাবাক এখান থেকে, এই ওটস আর চিয়া সিডের বাটিতে ডুবে মর। বলেই প্লেট নিয়ে ডাইনিং হলো বেরিয়ে পড়ল কাঞ্চন। পটনবী পরিবারের মেয়েদের প্রায় বিয়ে তাদের পরিবারের মধ্যেই হয়, যদিও অনেক দূরের কোনো পটনবীর সাথে হয়, তাও তো পটনবীর সাথে বিয়ে হচ্ছে, সুতরাং সেই নতুন বউয়ের আচার বিচারণ মানার তেমন বাধ্যতামূলক থাকে না। আর কাঞ্চনের বিয়ে তো হচ্ছে তার নিজের বাড়িতে, তাই গতরাতের টি শার্ট আর একটা টোলা পরে পরে এলোমেলো করে চাইলেই বলার কিছু নেই। অবশ্য কাঞ্চনের কেউ কিছু বলার এমনিই নেই। মা মরা মেয়েদের মধ্যে কোনো শালীনতা থাকে না, আদব কায়দা তারা জানে না, সুতরাং বলে লাভ কি। আর সালমান পটনবী তো এ বাড়ির সদস্য নয়, সুতরাং তাকে শাসন করা মানুষ সব উইটকো। কাঞ্চন প্লেটটা নিয়ে বসলো লনের দোলনায়। এখানে একটা ফোয়ারা ছিল আগে, কিন্তু সেটা এখন ভেঙে ফেললে হয়েছে। অর্থন খরচ বিধায় বড় চাচা সেটা ভেঙে ফেলেছেন। কাঞ্চন খেতেই যাচ্ছিল, অমনি তার মেসেঞ্জারের টুংটাং শব্দ এলো। এগুলো শনিবার সকালেই এত এনার্জি নিয়ে কাকে ভাগছে। কাঞ্চন সেটাকে পাত্তা দিচ্ছে না। ঠিক তখনই অঞ্জনা এক প্রকার ছুটে এলো কাঞ্চনের দিকে। চশমাটা প্রায় খুললেই পড়েছিল, তার চোখ থেকে হাঁপাতে হাঁপাতে বলল, আমি কি শুনছি? কি শুনছিস? একের পর এক ব্রেকিং নিউজ। একদিকে শাকিব খানের খালি বাচ্চার পর বাচ্চা হচ্ছে, আর অন্যদিকে আমাদের শাকিব খানের কিনা কলিকাতা ঝামেলা। কাঞ্চনের গলায় পরোটার অংশটা আটকে গেল। খক খক করে কাশতে লাগলো সে। ভেবেছিল মেজো চাচি এবার মনে হয় প্লেটে কথা হজম করবেন। কাশতে কাশতে বলল, তুই জানলি কেমনে? আরে রিদম শুনছে, মেজো চাচি চাচাকে বলতেছিল। চাচা তো ধপ করে চেয়ার থেকে পড়ে গেছে। কেস এইবার জন্ডিস না, একেবারে ক্যান্সার। খাইছে। এর মধ্যে মেসেঞ্জারের টুংটাং ক্রমাগত ঝড়ের বেগে বইছে। 99+ মেসেজ। কাঞ্চন কাপা হাতে মেসেঞ্জারের গ্রুপে হেডটা ট্যাপ করতে প্রায় প্রথম যে মেসেজটার ঠাস করে মুখের উপর এসে পড়ল তা হলো, স্নিগ্ধ ভাইয়ের নাকি মেশিন খারাপ, কথা কি সত্য কাঞ্চন? মেসেজটা করেছে তাসদিদ পটনবী, বড় চাচার ছোট ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম ইউনিভার্সিটির 4th ইয়ারে পড়ছে। সেমিস্টার ফাইনাল চলমার বিদায় আসতে পারেনি। ছেলেটা বরাবরই মূর্খরা, ফলে ছোট ফুপুর বড় মেয়ে তৃতীয়া বলে উঠল, বিহেভ তাসচিদ, সম্মানের সাথে কথা বলো, আমাদের বড় ভাই সে। আচ্ছা, দেলোয়ার পটনবীর পুত্র সরফরাজ পটনবীর মানে এটারে সম্মান কেমনে দেয় ভাই? আই থিঙ্ক কোথাও ঝামেলা হচ্ছে। মেবি ভাইয়া নার্ভাস। ওনার মতো ম্যানলি পুরুষের কেমনে ভাই? আই থিঙ্ক আমরা ভুল বুঝছি। একসাথে প্রায় খানেক মেসেজ, সবগুলো অ্যাক্টিভ। এক কথায় পেছনে 10টা রিপ্লাই, আরও অনেক অঙ্গ পরিপূর্ণ। বার্তাগুলো হচ্ছে রীতিমতো কান গরম করে তুলছে কাঞ্চন। ঘটনা হাতের বাইরে যাবার আগেই সে মেসেজ করলো, আর শুন। কিন্তু কিসের কি? একটা মেসেজ করলে এত রিপ্লাই আসে? রিদম তো রীতিমতো ফটফট করেই যাচ্ছে। আমি তো জানতাম ব্যাটার ঝোল আছে, তোরাই তো গলে পড়তি, এখন দেখলি তো হুদাই হুম্বা তুমবি। আরে আমার কথা তো শোন। ভাই যা ভাবছিস তা নয়, আমায় একটু কথা বলতে দে। কিন্তু সেই কথাটা শোনার কারোর ধৈর্য নেই, ফলে কাঞ্চনের মেজাজ খারাপ হলো। এই তোরা থামবি? আমায় কথা বলতে দিবি না? সাথে সাথে মেসেজ আসলো, এই থাম। এই মিসেস ফারাজ কিছু একটা বলতে চায়।
এই থামায় মেসেজেই 120টা মেসেজ লেখা হয়ে গেল। ফলে বিস্তারিত মুখে খিসকি কাঞ্চন, ধ্যাত, ভাগ্যে সেটা তাদের প্রাইভেট ব্লেজিং গ্রুপ। এখানে সরফরাজ নেই, একটুর জন্য বেঁচে গেছে, নয়তো একেবারে ঘষাংফো। এখনও মনে আছে কাঞ্চনের সেই কথা। তখন তার বয়স ছিল মাত্র 15। নতুন নতুন ফেসবুকের সাথে পরিচয়। একটা আইডি খুলছিল সদ্য নামে, অর্থহীন শ্বেতকাঞ্চন। সেই আইডি দিয়ে সবাইকে উত্ত্যক্ত করতো সে। সেই সাথে স্নিগ্ধের ফেসবুকের প্রোফাইল স্টক করত। লোকটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর সে কিছুতেই অ্যাকসেপ্ট করেনি, ঝুলিয়ে রেখেছিল প্রায় 3 মাস। একদিন হুট করে দেখলো লোকটা অ্যাকসেপ্ট করেছে। কচি বয়স, অপরিপক্ত মন, সমসাময়িক, সামনাসামনি তো আর কথা বলতে পারতো না, তাই ফেসবুকেই বারবার পোক করত, প্রতিদিন পোক করত, কিন্তু স্নিগ্ধ আর তাকে উত্তর দিত না। ব্যাপারটা একটু হলেও হতো, কিন্তু সেই এসএসসি টেস্ট ফেল আসলো অমনি স্নিগ্ধ ফেসবুকের কথাটা বসায় জানিয়ে দিল। স্নিগ্ধ এই আইডির রহস্য কী করে ধরলো সেটা যদিও অজানা, কিন্তু সে একবারে দাদারে কাছের বিচার দিল। কাঞ্চন মোবাইল পেয়ে উচ্ছ্বাস খেয়ে গেল। ইস, সবার সামনে কান ধরে উঠবোস করতে হচ্ছিল কাঞ্চনের। কাঞ্চনের এখনও মনে আছে, উঠবোস করতে করতে তার পা ফুলে গিয়েছিল। লোকটা এক কোনায় দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দেখছিল সব, নিষ্ঠুর চোখে, এক বিন্দু মায়া ছিল না। কাঞ্চনের হৃদয় মুচকে উঠল। ভাগ্যিস সরফরাজ এই গ্রুপে নেই। পঠনবি পরিবারের খবরটা আগুনের গতিতে ছড়িয়েছে। কাঞ্চনের সাথে যার দেখা হচ্ছিল সেই কেমন আর চোখে তাকাচ্ছে, তবে বড় ফুপু অবধি এই খবরটা এখনও যায়নি। এটা অবশ্য বড় ফুপুর অন্যমনস্ক ভাবের কারণে। এটাতে কাঞ্চনের একটু ভালো হলো, নয়তো লজ্জায় আর দেখতে হতো না কিছু। বড় ফুপু একদম বিন্দাস। মনের আন্দাজা মজো আছেন ছেলের বৌভাতের আয়োজনে। কাঞ্চনকে ডেকে কড়া করে বললেন, এই লেহেঙ্গা তুই কালকে পরবি কেমনে? আমি কোনো লেহেঙ্গা পরতে পারবো না। একটা থাপ্পড় খাবি? জানিস না আমার কতদিনের সব পূর্ণ হয়েছে। তোর যখন জন্ম হয়েছিল আমার তখন থেকে ইচ্ছে ছিল তোকে আমার ছেলের বউ বানাবো, কিন্তু তোর কথা বললেই নাচ কুচকাতো। যাক, আমার দোয়া কবুল হয়েছে। আয় তোকে একটু ফুটো দিয়ে দেই, যেন নজর না লাগুক। কাঞ্চন মুখ ঝুলিয়ে বলল, তোমার ছেলের নজরই যথেষ্ট। তোর বর এখন। মানি না আমি। বললেই হলো। তিনি আয়াতুল কুরসি এক দুরূদ শরীফ পড়ে ফু দিলেন কাঞ্চনের মাথায়, বললেন, আল্লাহ আমার মেয়ের মাথা ঠান্ডা করো। কাঞ্চন একটা দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, দোয়া করো যেন তোমার ছেলের কান অবধি কিছুই না যায়। সে গুগলি ফেলেছে, বাউন্স করে আমার নাকে না পড়লেই হয়। কাঞ্চন ঘরে আসলো হেলে দুলে। 3য় তলার উপরের দিকে ছোট ঘরটা তার নিজের ঘরটার গতকাল থেকে আসা হয়েছিল। দরজা ঠেলাতে দেখল পঠনবি কাজিন মহল সেখানে উপস্থিত। সবার চোখ মুখ আতঙ্কিত। পৃথুলা কাঞ্চনকে দেখলেই তাকে এসে তার হাতে ধরল। তার চোখ মুখে উৎকৃষ্টা। কাঞ্চন কিছু বলার আগেই অঞ্জনা কাঁদো কাঁদো গলায় বলল, কেস এখন সত্যিই ক্যান্সার হয়ে গেছে রে। মানে? আরে গবেট রিদমটা আমাদের প্রাইভেট গ্রুপের বদলে অরিজিনাল গ্রুপে মেসেজটা দিয়েছিল। অরিজিনাল নিউজ জেনারেশন গ্রুপে। সবাই নিউজের স্পাইসনেসে দেখতেই ভুলে গেছে কোন গ্রুপে আছে। আমরা এখন বসে বসে মেসেজ ডিলিট করছি, কিন্তু সবাই তো নেইও। কি করব আমরা? আইডি ডিঅ্যাক্টিভেট করে দিব? স্নিগ্ধ ভাই যদি দেখে আমাদের কাঁচা খেয়ে ফেলবে। ভাই, এত বড় একটা ভুল কি করে হলো? কাঞ্চন ধপাস করে মাটিতে বসে পড়ল। মেসেজের সংখ্যা 1000 খানেক।
কি করে এত মেসেজ ডিলিট হবে? যদিও স্নিগ্ধ ফেসবুকের কিছুতেই থাকে তা না কিছু, আজকাল যেভাবে ভাগ্য দুর্বল লেখা হচ্ছে তাতে যদি স্নিগ্ধ দেখেই ফেলে কোনো আশ্চর্য হবে না কাঞ্চন হতাশ গলায় বলল। কালকে আমার বউ ভাত হবে না, মিলাদ হবে। ওই সিমেন্টের বস্তা আমার চাপা দিয়ে দেয়ালে পুঁতে ফেলবে।